মামলায় কারাগারের সাবেক মন্ত্রী নূর মাহবুব, ময়মনসিংহ সীমান্তে আটক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তকে আনা হচ্ছে ঢাকায়। অন্তর্বর্তী সরকারকে অনির্দিষ্টকাল মানবে না জনগণ, বললেন মির্জা ফখরুল। সংবিধানে মৌলিক পরিবর্তনের দায়িত্ব নির্বাচিত সংসদের। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশ্নে জুলুস, আলোচনার সভা সহ নানা আয়োজন, বিশ্বনবীর আদর্শে জীবন গড়ার আহ্বান। টানা ভারী বৃষ্টিতে বিভিন্ন জেলায় জলাবদ্ধতা, চরম বিপাকে পানিবন্দী লাখো মানুষ। মঙ্গলবার থেকে পরিস্থিতি উন্নতির পূর্বাভাস। এবং চোখ হারানোর যন্ত্রণায় দিন পার করছেন বৈষম্য বিরোধী আন্দোলনের আহতরা। জীবনের আলো ফেরাতে পাশে চান অন্তর্বর্তী সরকারকে। আমন্ত্রণ সংবাদ রাতে, দেখছেন একেএস টিম টিপার সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবার থাকছে বিস্তারিত। মিরপুর মডেল থানার সিয়াম সর্দার হত্যা মামলায় সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর ও সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেনের আদালত তাদের জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন। এদিন যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় এসআই শাহাদাতের 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। মাজহারুল ইসলামের রিপোর্টে দেখুন বিস্তারিত। সোমবার বিকেলে সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এবং সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে আদালতে হাজির করে পুলিশ। রোববার রাতে বেইলি রোড এলাকা থেকে নূরকে এবং সেগুনবাগিচা এলাকা থেকে মাহবুবকে আটক করে মিরপুর মডেল থানার সিয়াম সর্দার হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয় তাদের। ডিবি অফিস থেকে তাদের সিএমএম আদালতে তোলা হলে জামিন আবেদন করে আসামি পক্ষ, এর বিরোধিতা করে বাদী পক্ষ। শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। বাদী পক্ষের অভিযোগ, দেশের নিজস্ব সংস্কৃতিকে ধ্বংসের পেছনে ভূমিকা ছিল আসাদুজ্জামান নূরের, আর মাহবুব আলী বিমানের নানা দুর্নীতির সঙ্গে জড়িত। সবশেষ ছাত্র জনতার আন্দোলনে চালানো হত্যাকাণ্ডে আওয়ামী লীগ সরকারের সহযোগী ছিলেন তারা। আজকে এই আসাদুজ্জামান নূরকে একটি হত্যা মামলায়, এটা হলো মিরপুর থানা হত্যা মামলায় ভিকটিম সিয়াম সর্দার পুলিশের গুলিতে নিহত হয়। এই মামলায় সে আজহার নামী আসামি। এই আসাদুজ্জামান নূরের সহযোগিতা এবং সংশ্লিষ্টতা পাওয়ার কারণে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয়। প্রতিমন্ত্রী মাহবুব আলী তাকে এই হত্যা মামলার সঙ্গে আজকে তদন্তকারী কর্মকর্তা আদালতে উপস্থাপিত করে এবং তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্তে এই মাহবুব আলীর ওই হত্যার সঙ্গে সংশ্লিষ্টতা এবং তার যোগসাজশ পায়। আর আসামি পক্ষের দাবি, জুলাই হত্যাকাণ্ডে জড়িত নন তারা, রাজনৈতিক কারণে মামলা দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে। আসাদুজ্জামান নূরকে আজকে মিরপুর থানায় হত্যা মামলায় গ্রেপ্তার করা হয় এবং আমরা বিজ্ঞ আদালতে তার জন্য জামিনের প্রার্থনা করেছি। আমরা বিজ্ঞ আদালতে সাবমিশন করেছি যে তিনি অপরাধের সাথে কোনোভাবে সংযুক্ত না এবং কোনো প্রাইমা ফেসি কেস এখানে এস্টাবলিশড হয় নাই, কোনো এক্সিকিউটর এখানে শনাক্ত করা হয় নাই, তাদের স্টেটমেন্টে এগুলো উঠে আসে নাই। সুতরাং তিনি এই মামলায় কোনো স্পেসিফিকভাবে অ্যালিগেটেড না। 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর ছাত্র জনতার আন্দোলন দমনে গণহত্যার অভিযোগে সাবেক মন্ত্রী, এমপি সহ আওয়ামী লীগের বেশ কয়েকজন শীর্ষ নেতা গ্রেফতার হয়েছেন। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। ৭১ টিভির আলোচিত সমালোচিত সিইও মোজাম্মেল বাবু, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত সহ 4 জনকে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের কাছে হস্তান্তর করেছে ময়মনসিংহ জেলা পুলিশ। তাদেরকে ঢাকায় আনা হচ্ছে। সোমবার ভোরে অবৈধভাবে ভারত যাওয়ার পথে ময়মনসিংহের ধোবাউড়া এলাকায় তাদেরকে আটকে দেয় স্থানীয়রা। সহকর্মী ইলিয়াস আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন আপন অপু। 5 আগস্ট গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর গা ঢাকা দেন ৭১ টিভির সিইও মোজাম্মেল বাবু। আন্দোলনে যাত্রাবাড়িতে শিক্ষার্থী নাইম হাওলাদার হত্যা মামলার অন্যতম আসামি তিনি। ধরা পড়ার ভয়ে ভারতে পালানোর উদ্দেশ্যে সোমবার ভোরে ময়মনসিংহের ধোবাউড়ায় আসেন মোজাম্মেল বাবু। সহযোগীদের নিয়ে প্রাইভেট কার যোগে সীমান্তের দিকে যাওয়ার পথে দালাল চক্রের প্রতিপক্ষের সঙ্গে বাঁধে বিপত্তি। এ সময় স্থানীয়রা জড়ো হয়ে তাদের আটকে দেয়। ধস্তাধস্তি ও মারধরের ঘটনাও ঘটে। গণহত্যার সহযোগী হিসেবে তাদের বিচার দাবি করে এলাকাবাসী। আমরা নিউজ পাইছি যে মোজাম্মেল বাবু এবং হাবিবুর রহমান ড্রাইভার সহ তারা কিছু অসাধু উপায়ের মাধ্যমে, লোকজনের মাধ্যমে বর্ডার ক্রস করে তারা ইন্ডিয়া যাবে। আমাদের ছাত্র জনতারা ওইখানে আপনার সীমান্তে তাদেরকে আটক করে। আমরা চাই তাদের শাস্তির আওতায় এনে তারা আসলে কোন চক্রে কিভাবে কাজ করছে
যারা হচ্ছে স্বৈরাচারের দূষরদের গণহত্যায় যারা প্রকাশ্যে সমর্থন ছিল তাদের পালাতে সাহায্য করেছে, তাদের শাস্তির আওতায় আনা হোক। খবর পেয়ে মোজাম্মেল বাবু ও তার সঙ্গীদের উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে তাদের হস্তান্তর করা হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে। স্থানীয় জনতা ওনাদেরকে আটক করছে, ওনাদের ডিটেলসটা আমরা ঊর্ধ্বতন অফিসকে জানাইছি। তাদের বিরুদ্ধে কোনো মামলা হয়েছে কিনা বা কোনো মামলা হবে কিনা এটা ঊর্ধ্বতন অফিস ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাথে কথা বলে আলোচনা করে তাদের বিরুদ্ধে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। আটক হওয়ার সময় মোজাম্মেল বাবুর সঙ্গী ছিলেন গাড়ি চালক সেলিম, ৭১ টিভির সিনিয়র রিপোর্টার জেমসন মাহবুব এবং ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত। এর আগে গেল ৬ই আগস্ট ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দিয়ে ভারতে যাওয়ার সময় শ্যামল দত্তকে স্ত্রী কন্যা সহ ফেরত পাঠায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ। নিউজ ডেস্ক, দেশ টিভি। বন্ধুরাষ্ট্র ভারতের জন্য জয় বাংলা জয় হিন্দ কেন বলা যাবে না, এমন প্রশ্ন সাংবাদিক ৭১ টিভি সিইও মোজাম্মেল বাবু। বিভিন্ন সময় দিতেন চাটুকারী বক্তব্য। সাবেক প্রধানমন্ত্রীর প্রতিটি প্রেস কনফারেন্সেও তেলবাজির শীর্ষে ছিলেন তিনি। উস্কানিমূলক বক্তব্য দিতেন। প্রভাব খাটিয়ে বাগিয়ে নিতেন হাজার কোটি টাকার টেন্ডার। নিজের ও স্ত্রীর নামে গড়েছেন হাজার কোটি টাকার সম্পদ। ডক্টর ইউনূসকে নিয়ে শেখ হাসিনা সহ নিজেও মেতে উঠতেন হাসি ঠাট্টায়। এ নিয়ে আরো জানাচ্ছেন মাহমুদ হাসান। আমাদের বন্ধুদের জন্য সঙ্গে জয় বাংলা জয় হিন্দ বলতে পারবো না, আমি জানি না। এভাবেই বিভিন্ন সময়ে চাটুকারী বক্তব্য দিয়ে সমালোচিত ছিলেন ৭১ টিভির সিইও মোজাম্মেল বাবু। নেত্রী, আপনি আমাদেরকে দাওয়াত না দিলেও আমরা অনেকেই আপনার পেছনে সেই সময়টায় ভারতে ছিলাম। সাবেক প্রধানমন্ত্রীর প্রতিটি প্রেস কনফারেন্সেও তেলবাজির শীর্ষে দেখা যায় এ মোজাম্মেল বাবুকে। দিতেন উস্কানিমূলক বক্তব্য। একদিকে আমরা আপনাকে নিয়ে খুশি, আবার মাঝে মাঝে একটু কষ্ট পাই। আপনি আস্তে আস্তে আন্তর্জাতিক নেত্রী হয়ে যাচ্ছেন, আপনাকে আমরা আর কম পাবো কিনা আমরা জানি না। আপনি বিশ্ব মাদার অফ হিউম্যানিটিতে পরিণত হয়েছেন। এতক্ষণ যার কথা শুনলেন তিনি ৭১ টিভির সিইও মোজাম্মেল বাবু। সাংবাদিক না হয়েও হয়েছিলেন এডিটর গিল্ডসের সভাপতি। ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন বক্তব্যে আলোচনায় এসেছেন একের পর এক। মোজাম্মেল বাবু প্রভাব খাটিয়ে বাগিয়ে নিতেন হাজার কোটি টাকার টেন্ডার। এতেও চুপ থাকেননি তিনি। সাংবাদিকতার প্রভাবকে কাজে লাগিয়ে স্ত্রী অপরাজিতা হককে সংরক্ষিত নারী আসনের এমপি বানিয়েছেন পরপর ২ মেয়াদে। নিজের ও স্ত্রীর নামে গড়েছেন হাজার কোটি টাকার সম্পদ। রাজুকে প্রভাব খাটিয়ে স্ত্রীর নামে পূর্বাচলে ১০ কাঠার প্লট ও নিজের নামে উত্তরায় ৬০ কাঠার প্লট বাগিয়ে নিয়েছেন তিনি। শুধু তাই নয়, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদকে ম্যানেজ করে অবৈধভাবে নিজের ভগ্নিপতিকে নিয়োগ দেন ডিপিডিসির এমডি হিসেবে। এখানেও শেষ নয় মোজাম্মেল বাবুর অপকর্মের ফিরিস্তি। বিদ্যুৎ কেন্দ্রের মালিকানা, ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালক থেকে শুরু করে লাভজনক সব পদে নিজেকে সম্পৃক্ত করেন তিনি। যে ডক্টর ইউনূসের বিষয়টি আমরা সাংবাদিক সমাজে যথেষ্ট এক্সপোজ করে তুলতে পারছি না। তার যে অপরাধের মাত্রা অনেক বিস্তৃত। আওয়ামী লীগের ক্ষমতাকালে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধেও কথা বলতে দেখা যায় এ সাংবাদিককে। উনি যে জাতিকে লিখেছিলেন, আপনারা কে কে আমাকে সমর্থন করেন এবং আমার কাছ থেকে কি চান আমাকে ইমেল এবং SMS এর মাধ্যমে জানান। তারা তো উন্নত রাজনীতিবিদ, জনসম্পৃক্ত তো নাই, ইমেল মাঝে আসতে হয়। উনি ৩টি SMS আর 2টি ইমেল পেয়েছিলেন তার সমর্থনে। মাত্র 3টি? হ্যাঁ, জি। সেদিন থেকে উনি সিদ্ধান্ত নেন যে আমি সত্যি জানতাম না। একই সংবাদ সম্মেলনে পানি নিয়ে যে কোনো চিন্তায় ভারতের মাধ্যমে সমাধানের কথা জানান তিনি। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। সংবিধানে মৌলিক কি পরিবর্তন দরকার তা জনগণের নির্বাচিত সংসদই নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, জাতীয় নির্বাচনের আগে নির্বাচন ব্যবস্থার সংস্কার জরুরি। সোমবার ডিআরইউতে আয়োজিত দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট উচ্চকক্ষের গঠন শীর্ষক আলোচনায় এ কথা বলেন তিনি। এ সময় অন্তর্বর্তী সরকারকে অনির্দিষ্টকালের জন্য জনগণ মানবে না বলেও জানান মির্জা ফখরুল। কায়েস রাহাতের রিপোর্টে বিস্তারিত। স্বৈরশাসকের পতনের পর থেকেই বাংলাদেশে বইছে সংস্কারের হাওয়া। কথা উঠছে সংসদীয় শাসন ব্যবস্থা এবং সংবিধান সংস্কার নিয়েও। যেখানে পূর্বে বাংলাদেশে এক কক্ষ বিশিষ্ট সংসদীয় সরকার ব্যবস্থা ছিল, সেখানে প্রায় ২০০ জন প্রতিনিধি বাড়িয়ে প্রাদেশিক সরকার ব্যবস্থা এবং একই সাথে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার দাবি তুলেছে বাংলাদেশের অন্যতম বৃহৎ দল বিএনপি। এ বিষয়ে সোমবার সকালে ডিআরইউয়ে আয়োজিত হয় দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট উচ্চকক্ষের গঠন শীর্ষক আলোচনা সভা। মৌলিক পরিবর্তন যা কখনোই জনগণের মতামত ছাড়া সম্ভব নয়, তা পরিবর্তনের জায়গা সংসদ বলে মত দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আর তার জন্য নিরপেক্ষ নির্বাচন হতে হবে বলে জানান তিনি। বলেন, কি মৌলিক পরিবর্তন দরকার তা জনগণের সরকারই নির্ধারণ করবে। মৌলিক যে পরিবর্তন করি না আমরা, সেটা কখনোই জনগণের মতামত ছাড়া সম্ভব না। তার জন্য একমাত্র জায়গা হচ্ছে পার্লামেন্ট। সুতরাং পার্লামেন্ট নির্বাচন করতে হবে, সেটা যেন একেবারে দ্রুত অবাধ সুষ্ঠুভাবে হয়। সেই জন্য আমরা বলেছি যে একটা নিরপেক্ষ সরকারের অধীনে সেই নির্বাচন। এ সময় ৭১-এর মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে জেএসডি সভাপতি আ.স.ম. আব্দুর রব বলেন, পৃথিবীর কোনো দেশেই বিপ্লবের পর দলীয় সরকার ক্ষমতায় আসেনি। যারা শহীদ হয়েছেন তারা শুধু নির্বাচনের জন্য শহীদ হননি বলে উষ্মা প্রকাশ করেন তিনি। বলেন, নির্বাচনের আগে দরকার পুরো নির্বাচন ও শাসন ব্যবস্থার সংস্কার। অভ্যুত্থানের পরে দলীয় সরকার কায়েম হয় না। বাংলাদেশ একটা ব্যতিক্রম দেশ। দলীয় সরকার কায়েম হওয়ার কারণে গত ৫০ বছরের ঊর্ধ্বে আমরা এদেশের মানুষকে উপনিবেশিক শাসন থেকে মুক্ত করতে পারিনি। যদিও এর ভিন্ন মতামত দিয়েছেন এবি পার্টির আসাদুজ্জামান ফুয়াদ। তিনি দেশের আয়তন ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন। ৩১ দফাতে যেটা আছে সেটা অবশ্যই একটা গুড ফেইথে দেওয়া হয়েছে, কিন্তু আমরা রিভাইজ করতে বলবো, অনুরোধ করব যে এটাকে আবার ক্রিটিক্যালি ভেবে দেখার একটা সময় আসছে যে দিল্লি যেহেতু আমাদের জাতীয় শত্রু এবং এই জাতীয় শত্রু আওয়ামী লীগের মতো জাতীয় পার্টি ১৪ দলের মতো বিশাল জনগোষ্ঠী আছে তার দালালি করবার জন্য। প্রস্তাবের পক্ষে বিপক্ষে যৌক্তিক আলোচনায় দেশের জন্য একটি ভালো সিদ্ধান্ত বেরিয়ে আসবে এমনটি আশা রাজনীতিবিদদের। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। দুর্নীতিমুক্ত দল হিসেবে মানুষের কাছে জামায়াতের ইসলামী গ্রহণযোগ্যতা আছে উল্লেখ করে দলটির কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ তাহের বলেন, তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে তা সম্পূর্ণ বায়বীয়। সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ছাত্র শিবিরের সাবেক সাথী ও সদস্যদের প্রীতির সমাবেশে এ কথা বলেন তিনি। বিপদে মানুষের পাশে দাঁড়াতে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান নায়েবে আমির। বলেন, জামায়াতের প্রতি মানুষের ইতিবাচক ধারণা ছড়িয়ে দিতে হবে। বাংলাদেশের উচ্চ শ্রেণীর মানুষেরা যারা আমাদেরকে আগে ঘৃণা করত তারাই বলেছে কোনো সমস্যা নাই। আপনাদের প্রতিটি মানুষের কাছে যেতে হবে। পবিত্র ঈদে মিলাদুন্নবী আজ। দিনটি উপলক্ষে রাজধানী সহ সারা দেশে চলছে জশ্নে জুলুস, আলোচনা সভা সহ নানা আয়োজন। ১৪০০ বছর আগে এই দিনে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে পৃথিবীতে আগমন ঘটে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই সময় মহানবীর আদর্শে জীবন গড়ার প্রত্যয় জানিয়ে অংশগ্রহণকারীরা বলেন, সমাজ ও রাষ্ট্রের কল্যাণ ও সমৃদ্ধির জন্য বিশ্বনবীর জীবনী অনুসরণ জরুরি। হাসান মাহমুদের রিপোর্টে বিস্তারিত। ১২ রবিউল আউয়াল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া আগমনের দিনটি স্মরণে সোমবার কমলাপুর রেলওয়ে কেন্দ্রীয় মসজিদে আলোচনার আয়োজন করে বাংলাদেশ আঞ্জুমান আশিকান। ৫৭০ খ্রিস্টাব্দে এই দিনে জন্ম নেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ৬৩২ খ্রিস্টাব্দে একই দিনে ইন্তেকাল করেন তিনি। বিশেষ মর্যাদাপূর্ণ দিনটি কুরআন তিলাওয়াত, নফল ইবাদত সহ নানা আয়োজনে অতিবাহিত করেন ধর্মপ্রাণ মুসলমানরা। সকাল ১০টার দিকে সেখান থেকে শুরু হয় জশ্নে জুলুস শোভাযাত্রা। ১৫০০ বছর পরেও রাসূলের জীবনী এখনো শান্তি ও শৃঙ্খলায় সমান সমাদৃত। জীবনটাকে সুন্দর করার জন্য, পাশাপাশি আমাদের এই দেশটাকে সুন্দর করার জন্য প্রিয় নবীজির আদর্শ খুবই গুরুত্বপূর্ণ। আমরা একদিন নিয়ে নাচানাচি করবো না, সব দিন যেন রাসূল আমাদের সঙ্গে থাকে, সেই সুন্নতের সাথে আমরা থাকতে হবে। সর্বোত্তম চরিত্র অধিকার হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা যতদিন পর্যন্ত পৃথিবীর মধ্যে বেঁচে থাকবো আমাদের প্রিয় নবীর আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করব। দিনটিকে আনন্দের উপলক্ষ বানিয়েছেন শিশুরাও। ঈদে মিলাদুন্নবী উদযাপনের মধ্য দিয়ে রাসূলের আদর্শ আরও বিকশিত হবে বলে জানান অংশগ্রহণকারীরা। হয়তো আমরা মদিনা শরীফে যেতে পারি না বা আমরা রেলিভাবে আমরা হজ উমরা করতে, কিন্তু এখানে আমরা আমাদের মনের মধ্যে একটা আনন্দ উল্লাস করতে পারি। যেভাবে উনি কষ্ট করে সবার কাছে দাওয়াত পৌঁছে দিয়েছেন, সেটা যদি আমরা ফলো করি তাহলে আমার মনে হয় ইনশাল্লাহ আমরা এবং আমাদের পরবর্তী জেনারেশন যারাই আসবে ইনশাল্লাহ আমরা আমাদের জীবনকে সাফল্যমণ্ডিত করতে পারবো। কমলাপুর থেকে শুরু হওয়া এই শোভাযাত্রা আরামবাগ, ফকিরাপুল, পল্টন সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় পাঠ্যক্রমে রাসূলের জীবনী বেশি করে সংযুক্ত করার আহ্বান জানান কমলাপুর রেলওয়ে স্টেশন মসজিদের ইমাম। বাংলাদেশের মানুষ তারা প্রিয় নবীর আদর্শ শিখবে না তো শিখবে কার কাছে? এজন্য শিশু শ্রেণী থেকে মাস্টার্স পর্যন্ত একেবারে কম্পালসারি করা উচিত রাসূলের পাকের জীবন আদর্শ শিখা। আর পাশাপাশি প্রিয় রসুলের যারা বেয়াদবি করবে, রসুলের পাকের সম্মানকে নিয়ে যারা টানাটানি করবে, রাষ্ট্রীয়ভাবে আইন করে তাদের বিরুদ্ধে বিচার করবে।
র্যালিতে অংশ নেয় বিভিন্ন বয়সী নানা পেশার মানুষ। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। ধর্মপ্রাণ লাখো মুসলমানের অংশগ্রহণে চট্টগ্রামে উদযাপিত হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী। ঐতিহ্যবাহী জশ্নে জুলুসের শোভাযাত্রায় সঙ্গী হন লাখো মুসল্লি। আয়োজকরা জানান, বিশ্বনবী আদর্শ ছড়িয়ে দিতেই এত বড় আয়োজন। সহকর্মী এ.কে.এম. নাজিমের রিপোর্ট, জানাচ্ছেন আপন অপু। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমনের দিন, তাই আনন্দ উদযাপনে চট্টগ্রাম নগর জুড়ে লাখো মানুষের এই ঢল। আঞ্জুমানে রহমানিয়া আহমেদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় বিশ্বের সবচেয়ে বড় আয়োজন এই জশনে জুলুস। এতে নেতৃত্ব দেন পাকিস্তান থেকে আগত আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবের শাহ। অতিথি ছিলেন শাহজাদা সৈয়দ মোহাম্মদ কাশেম শাহ। নানা প্রান্ত থেকে ছুটে আসা ছোট বড় সবাই অংশ নেয় শোভাযাত্রায়। রসুলকে চিনার একটা সৌভাগ্য হয়েছে যে রসুল এই দিনে এসেছেন, রসুলের জন্মদিন পালন করতে হয়। এই দিনটিকে উপলক্ষ করে চট্টগ্রামের মধ্যে আজকে প্রত্যেকটা অলিতে গলিতে একটি শ্বাস রব বয়ে যাচ্ছে। প্রবাস থেকে অনেক আশেকে রসুল এসেছেন, গোসিয়া কমিটির ভাইরা এসেছেন, সবাই এসে অংশগ্রহণ করতেছে। আর শোভাযাত্রা উপভোগ করতে রাস্তার পাশে, বাড়ির ছাদে ভিড় জমায় মানুষ। হাত নেড়ে জানান শুভেচ্ছা। প্রিয় নবীর প্রতি ভালোবাসা জানাতে প্রতি বছর এই দিনটির অপেক্ষায় থাকেন তারা। এই জুলুস থেকে আমরা জানাতে চাই, এই বাংলাদেশের মধ্যে যেন সাম্প্রদায়িক কোনো কিছুই না থাকে, অসাম্প্রদায়িক আমরা বাংলাদেশ একটি গঠন করতে চাই। খুশির দিন, আনন্দের দিন, সেটা দুই ঈদের থেকেও অনেক বড়, যাকে ঈদে আজম বলে। শুধু মুসলমানদের জন্য নয়, সমগ্র মানবজাতির জন্য রহমত হয়ে পৃথিবীতে আসেন বিশ্বনবী। আয়োজকরা জানান, ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে সব মানুষের প্রতি মহানুভবতার অনন্য উদাহরণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আদর্শ বিশ্বজুড়ে ছড়িয়ে দিতেই এই আয়োজন। আজ কা जो अजीम दिन है, ये यौम विलादत पाक हजरत मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम के विलादत का दिन है और उस निस्बत से आज हम एक अजीम शान जुलूस जो है चाटगांव के अंदर इसका एहतमाम हुआ है। নগরীর মুরাদপুর 16 শহর জিসি ঘুরে জামিয়া আহমদিয়া মাদ্রাসার মাঠে গিয়ে শেষ হয় চট্টগ্রামের 50 বছরের ঐতিহ্য যশোরের জুলুস। দেশের বিভিন্ন স্থান থেকে আসা আলেমরা বক্তব্য শেষে জোহরের নামাজ আদায়ের পর শেষ হয় জুলুসের আনুষ্ঠানিকতা। নিউজ ডেস্ক, দেশ টিভি। নিম্নচাপের প্রভাবে টানা 3 দিনের ভারী বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে পানিবন্দী হয়ে চরম বিপাকে লাখো মানুষ। এদিকে পরিস্থিতি উন্নতির সুখবর দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদরা জানান, মঙ্গলবার থেকে কমবে বৃষ্টিপাত। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ভারী বর্ষণে যশোরের অভয়নগর এলাকায় সৃষ্ট জলাবদ্ধতা ভয়াবহ রূপ নিয়েছে। পানিবন্দী অন্তত 28 গ্রামের মানুষ। মানবেতর জীবন পার করছেন স্থানীয় বাসিন্দারা। তলিয়ে গেছে 590 হেক্টর রোপা আমনের ফসলি জমি ও 35 হেক্টর সবজি ক্ষেত। ভেসে গেছে 320টি মাছের ঘের। 180 না 200 বিঘের ঘের ভেসে গেছে এবং কোটি কোটি টাকার সম্পদ এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। মাছ শাক বেশি 200 বিঘে ঘের প্লাবিত হয়ে গেছে, কোনো নেট পাটা খুঁটো ঠেক হয়নি। বর্ষণে স্থবির খুলনার জনজীবন। তলিয়েছে শহরের রাস্তাঘাট সহ অধিকাংশ বাড়ির নিচতলা। চরম দুর্ভোগ পোহাচ্ছে খেটে খাওয়া মানুষ। এই গাড়ি নিয়ে বাইরে এলাম কিছুক্ষণ আগে, রোডে কোনো ভাড়া তো কিছু নাই, এই যে খালি গাড়ি নিয়ে দৌড়চ্ছি, কোনো ভাড়া নাই। কদিনের ভারী বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় বাগেরহাট শহরের খারদার, বাসাবাটি, গোবরদিয়া, নাগের বাজার ও আলিয়া মাদ্রাসা সড়ক। বিপাকে নগরবাসী। বন্যার পানিতে মানে টোটালি কোনো লোকজন কাস্টমারই আসতেছে না, যে পরিস্থিতি পুরো পানি মার্কেট ভরে গেছে। এদিকে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ফকিরহাট, মোল্লাহাট, মোরেলগঞ্জ, শরণখোলা, কচুয়া, মোংলা ও রামপালের ঘেরের মাছ ভেসে গেছে। এই 3-4 দিনের বৃষ্টিতে আমরা খুব সমস্যা আছি, সব জায়গা ভেসে গেছে। ঠিক আছে, মাছ পোনা সবকিছু তো তলিয়ে গেছে, এখন আমাদের খুব সমস্যা। গবাদি পশু দিয়ে বিবাদে আছি। এই আর ঘেরের কথা আর কি বলবো, ঘেরের উপরে হাঁটু পানির উপরে। গেল শুক্রবার থেকে চুয়াডাঙ্গায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। গত 24 ঘন্টায় 108 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস। বইছে দমকা হাওয়া। ভোগান্তিতে পড়েছে সব শ্রেণী পেশার মানুষ। মাঠে ঘাটে যাওয়া যাচ্ছে না,
কোনো কাজ কাম করতে পারছিনি। পানিতে নিমজ্জিত নোয়াখালী জেলা, সূর্যের দেখা মেলায় জনমনে ফিরেছে স্বস্তি। দ্রুত পানি কমে আসবে বলে প্রত্যাশা শহরবাসীর। ইনশাল্লাহ আজকে রোদ উঠছে, দেখা যাক ইনশাল্লাহ আল্লাহর রহমতে যদি পানি কমে কিছুটা স্বস্তি ফিরে আসে আর কি। রাঙামাটি সদর, লংগদু, নানিয়ারছড়, বরকল, জুরাছড়ি সহ অন্যান্য উপজেলার নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানিবন্দী অন্তত 15,000 মানুষ। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। ছাত্র আন্দোলনের ঐতিহাসিক বিজয়ের 1 মাস পেরিয়েছে, কিন্তু আন্দোলনে আহতরা কেমন আছে সে খবর এখন কজনই বা রাখে। চোখ হারানো যন্ত্রণার শরীরের ক্ষতচিহ্ন নিয়ে এখনো হাসপাতালে দিন পার করছেন ভুক্তরোগীরা। সন্তানের এমন করুণ চেহারা দেখে দিশেহারা বাবা মা। জুলাইয়ের সেই স্মৃতির চিত্রই তুলে ধরেছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। চোখ মেলে তাকালেও পৃথিবীর আলো দেখতে পান না কলেজ শিক্ষার্থী ইবাত হোসেন। স্বৈরাচার পতনের আন্দোলনে 19 জুলাই নরসিংদীর ভেলানগরে চোখে গুলিবিদ্ধ হন ইবাত। আমি বন্ধুদের সাথে আন্দোলনে যাই বিকাল 4টা থেকে 4:30টার দিকে। পুলিশ হঠাৎ গুলি করে, তখন আমার 2 চোখে, হাতে এবং পিঠে ছোড়াগুলি লাগছে। 3 ছেলে মেয়ের মধ্যে বড় ইবাতকে নিয়ে অনেক স্বপ্ন ছিল বাবা মায়ের। ঘাতকের বুলেট নিমিষেই ছিন্ন করে দেয় সব স্বপ্ন। ছেলের অনিশ্চিত ভবিষ্যৎ চিন্তায় ভেঙে পড়েছেন মা। মার বাবার কতটুকু কষ্ট হয়, ওর বাবার অনেক স্বপ্ন যে আমার এই ছেলে জীবনে কিছু করব। আমরা 2 চোখ দিয়ে দেখি, অথচ আমার ছেলে দেখে না। শুধু ইবাতই নয়, দৃষ্টিশক্তি হারিয়েছে আরো অনেক মেধাবী শিক্ষার্থীর। আমার একটা ফ্রেন্ডের মাথায় গুলি তাক করে একবার গুলি করছে, পিছন থেকে নিয়ে গুলি বের হয়ে গেছে। পরে আমি ওকে সামনে আগাইতে ধরতে গেছি, আমাকে পর্যন্ত গুলি করছে। এসএস তো আমার গোল্ডেন, জেএসসি তো গোল্ডেন। তো এবার এইচএসসি 1 বছর পর আমি কিভাবে পড়বো? আমি বইটা যেদিকে এক্স্যাক্টলি তাকাইতেছি ওই জিনিসটা কালো হয়ে যেতেছে। মায়ের মতো কষ্ট কেউ নাই, কেউ বুঝবে না এই কষ্ট। যার সাথে হয় সে বুঝে। আমার ছেলেটা রাত্রে ঘুমায় না, কান্দে। 5ই আগস্ট রামপুরা বাড্ডা এলাকায় গুলিবিদ্ধ হয় আইডিয়াল কলেজের 10ম শ্রেণীর ছাত্র সুমন। পুলিশের ছোড়রা গুলি চোখ ভেদ করে চলে যায় মস্তিষ্কে। হঠাৎ করে দেখলাম পুলিশের যে সাদা গাড়িগুলো, বড় যে গাড়িগুলা, গাড়ির সাইড থেকে সাইড উইন্ডো দিয়ে একজন লোক দাঁড়ায় আছে, এইম করা আমাদের এদিকে। ওইখানে ফার্স্ট যে শটটা করে, ফার্স্ট শটে আমার চোখে গুলিটা লাগা যায়। একইভাবে 4 আগস্ট বরিশাল বিএম কলেজের সামনে গুলিবিদ্ধ হয় সাব্বির। ডান চোখে 3টি গুলি লাগলেও অপারেশনের মাধ্যমে বের করা গেছে 2টি। পুলিশের সাথে আমাদের ধাওয়া পাল্টা হয়, পুলিশ আমাকে গুলি করে, আমি রাস্তায় পড়ে যাই। ক্ষমতা আঁকড়ে রাখার নেশায় নারকীয় হত্যাযজ্ঞে মাতে শেখ হাসিনা ও তার দোসররা। বেপরোয়া হয়ে ওঠা আওয়ামী ক্যাডার ও পুলিশের গুলিতে প্রাণ হারায় অগণিত। গুলিবিদ্ধ হয় অন্তত কয়েক হাজার মানুষ। পরিসংখ্যান বলছে 17 জুলাই থেকে 31 আগস্ট পর্যন্ত জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসা নিতে আসে 887 জন রোগী। ভর্তি রাখা হয় 749 জনকে। অস্ত্রোপচার করা হয়েছে 504 জনের। এর মধ্যে 2 চোখের দৃষ্টি হারিয়েছে 28 জন, 1 চোখে দেখতে পায় 426 জন। 5ই আগস্ট স্বৈরাচার বিদায় হলেও হাসপাতালে দিন পার করা এসব মানুষ যেন ভুলতে পারছেন না জুলাইয়ের দুঃস্মৃতি। চোখের আলো না ফিরে পেলেও জীবনের আলো ফেরাতে অন্তর্বর্তী সরকারকে পাশে চান ভুক্তভোগীরা। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। এই ছিল এখনকার সংবাদ। রাত পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।